আমরা শুরু করতে পারি। আজকে আমাদের ফৌজদারি কার্যবিধি ১৮৯৮ এর আপনাদের গ্রুপে ৫ম ক্লাস। আমাদের হচ্ছে ৩৩৭ ধারা থেকে শুরু হবে। সহযোগী আসামি, অপরাধের সহযোগী। কারণ সহযোগী আসামিকে আদালত কি করতে পারেন? আদালত হচ্ছে আপনার ক্ষমা প্রদর্শন করতে পারেন। কোন শর্তে আদালত সহযোগী আসামিকে ক্ষমা প্রদর্শন করবেন? শর্ত হলো সত্য ঘটনা উদ্ঘাটনের জন্য, পূর্ণাঙ্গ পরিপূর্ণ ঘটনা উদ্ঘাটনের জন্য আদালত হচ্ছে অপরাধী সহযোগীকে ক্ষমা প্রদর্শন করতে পারেন। যেটাকে আমরা কি বলি as usual আমরা বলি রাজসাক্ষী। কি বলি? আমরা বলি রাজসাক্ষী। অর্থাৎ সহযোগী আসামি যিনি আছেন তাকে ক্ষমা প্রদর্শন করা হবে। উদ্দেশ্য কি? কি কারণে ক্ষমা করা হবে? উদ্দেশ্য হলো যাতে প্রকৃত সত্য ঘটনা কি করা যায়? উদ্ঘাটন করা যায়। তাহলে ৩৩৭ ধারায় বলা আছে, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কি করতে পারেন? মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট অপরাধীর সহযোগীকে ক্ষমা প্রদর্শন করতে পারেন। এমসিকিউ পরীক্ষায় যদি কোশ্চেন আসে যে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কর্তৃক অপরাধী সহযোগীকে ক্ষমা প্রদর্শনের বিধান কোথায় আছে ফৌজদারি কার্যবিধি? ৩৩৭ ধারায় আছে। এমসিকিউ পরীক্ষায় যদি কোশ্চেন আসে টেন্ডার অফ পার্ডন টু দ্য অ্যাকমপ্লায়েন্স ফৌজদারি কার্যবিধির কত ধারায় আছে? ৩৩৭ ধারায় আছে। ৩৩৮ ধারায় বলা আছে, যারা বই নিয়েছেন এখানে একটু কারেকশন হবে, যে আদালত। এখানে যে আদালতের জায়গায় লিখবেন হচ্ছে দায়রা আদালত। ক্ষমা প্রদর্শনের নির্দেশ দানের ক্ষমতা। তাহলে দায়রা আদালত আসামিকে কি করতে পারেন? আসামিকে ক্ষমা প্রদর্শন করতে পারেন যেকোনো সময়। বা দায়রা আদালত হচ্ছে আসামিকে ক্ষমা প্রদর্শনের কি করতে পারেন? অপরাধের সাথে প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত অপরাধীকে ক্ষমা প্রদর্শন করার নির্দেশ দিতে পারেন। রায় ঘোষণার পূর্বে যে কোনো সময়ে আদালত, যে আপনার হচ্ছে দায়রা আদালত, এখানে আদালতের আগে কি হবে? দায়রা আদালত হবে। দায়রা আদালত কি করতে পারেন? আপনার হচ্ছে অপরাধীর সহযোগীকে অর্থাৎ রাজসাক্ষীকে সত্য ঘটনা উদ্ঘাটনের জন্য দায়রা আদালত আসামিকে ক্ষমা করতে পারেন, সহযোগী আসামিকে, বা উনার অধস্তন যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আছে বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আছে, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে ক্ষমা প্রদর্শনের কি করতে পারেন? ক্ষমা প্রদর্শনের নির্দেশ দিতে পারেন। ৩৩৯ ধারায় বলা আছে, যাকে ক্ষমা প্রদর্শন করা হয়েছে তার বিচার। তাহলে অপরাধীর সহযোগীকে কেন ক্ষমা প্রদর্শন করা হলো? অপরাধীর সহযোগীকে ক্ষমা প্রদর্শন করা হলো এই উদ্দেশ্যে। উদ্দেশ্য কি? যাতে সত্য ঘটনা কি করা যায়? সত্য ঘটনা উদ্ঘাটন করা যায়। তাহলে সত্য ঘটনা উদ্ঘাটনের আশায়, প্রকৃত রহস্য বেড়াজাল উদ্ঘাটনের আশায় হচ্ছে সহযোগী আসামিকে ক্ষমা প্রদর্শন করা হলো। এখন সেই সহযোগী আসামি আপনার হচ্ছে আদালতে দাঁড়িয়ে কি করতেছে? মিথ্যা কথা বলতেছে, মিথ্যা সাক্ষ্য দিচ্ছে। তাহলে যাকে ক্ষমা প্রদর্শন করা হয়েছে রাজসাক্ষী, সে যদি ক্ষমার শর্ত ভঙ্গ করে তাহলে সেক্ষেত্রে তাকে কি করা যাবে? পুনরায় বিচারের সম্মুখীন করা যাবে। এই ক্ষেত্রে হাইকোর্টের কি লাগবে? তাকে পুনরায় যদি বিচারের সম্মুখীন করতে হয় সেক্ষেত্রে হাইকোর্ট বিভাগের অনুমতি লাগবে। হাইকোর্ট বিভাগের অনুমতি ব্যতীত যাকে ক্ষমা প্রদর্শন করা হয়েছে তাকে আর পুনরায় বিচারের সম্মুখীন করা যাবে না। ৩৩৯ এর ক তে বলা আছে, ৩৩৯ ধারার অধীন যদি কোনো ব্যক্তি আসামি হয় এবং সে যদি ক্ষমার যে শর্তগুলো আছে সত্য ঘটনা উদ্ঘাটনের জন্য সত্য কথা বলবে, তাহলে সে যদি ক্ষমার শর্ত মান্য করে তাহলে সেই ক্ষেত্রে সহযোগী আসামি যিনি হলেন রাজসাক্ষী, রাজসাক্ষীকে আদালত কি করবেন? রাজসাক্ষীকে আদালত হচ্ছে খালাসের রায় দিবেন। কি করবেন? খালাসের রায় দিবেন। এখন পর্যন্ত যতটুকু পড়লাম এখান থেকে এমসিকিউ পরীক্ষায় যা আসার মতো, স্ট্যান্ডার্ড অফ পার্ডন টু দ্য অ্যাকমপ্লায়েন্স ফৌজদারি কার্যবিধির কোথায় আছে? ৩৩৭ ধারায় আছে। অপরাধীর সহযোগীকে ক্ষমা প্রদর্শন ৩৩৭ ধারায় আছে। দায়রা আদালত কোথায় কত ধারা অনুযায়ী ক্ষমা প্রদর্শন করতে পারেন? ৩৩৮ ধারা অনুযায়ী। ম্যাজিস্ট্রেট আদালত বা ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট ক্ষমা প্রদর্শন করতে পারেন ৩৩৭ ধারা অনুযায়ী। যাকে ক্ষমা প্রদর্শন করা হয়েছে তার পুনর্বিচার করা যাবে। কার অনুমতি লাগবে? হাইকোর্টের অনুমতি লাগবে। যদি যাকে যে আসামিকে আপনার হচ্ছে রাজসাক্ষী করা হয়েছিল সে যদি ক্ষমার শর্ত মান্য করে, তাহলে আদালত সে আসামিকে কিসের আদেশ দিবেন? খালাসের রায় দিবেন। কোথায় বলা আছে? ৩৩৯ এর ক তে বলা আছে। ৩৩৯ এর খ সংশোধন হয়েছে। সর্বশেষ সংশোধনী ২০০০ যে ২৫ সাল সেই ২৫ সালের সংশোধনীতে সংশোধন হয়েছে। ট্রায়াল ইন অ্যাবসেন্সিয়া বা আসামির অনুপস্থিতিতে বিচার। তাহলে আসামির আমরা সকলে অবগত আছি। আমরা যদি প্রিভিয়াস লটা পড়ি,
সংশোধনীর আগের লটা পড়ি। সংশোধনীর আগে আপনার হচ্ছে ৬৮ ধারায় কি হতো? ফৌজদারি কার্যবিধির ৬৮ ধারায় হচ্ছে সমন জারি হতো। সমন জারি হওয়ার পর আসামি যদি হাজির না হয়, তাহলে সেই ক্ষেত্রে কি হবে? ৭৫ ধারায় আসামি হাজির হওয়ার জন্য ওয়ারেন্ট হবে। এখন ওয়ারেন্ট হওয়ার পরেও যদি আসামি হাজির না হয়, তাহলে ৮৭ ধারায় কি হবে? ৮৭ ধারায় হুলিয়া জারি হবে। এখন হুলিয়া জারি করে ৩০ দিন সময় দেওয়া হবে। তারপরেও যদি আসামি হাজির না হয়, তাহলে ৮৮ ধারায় কি হবে? ৮৮ ধারায় সম্পত্তি ক্রোক হবে। সম্পত্তি ক্রোক হওয়ার পরেও যদি আসামি উপস্থিত না হয়, তাহলে ৩৩৯ এর খ ধারায় কি হবে? ট্রায়াল ইন অ্যাবসেন্সিয়া অর্থাৎ আসামির অনুপস্থিতিতেই বিচার হবে। তাহলে ৩৩৯ এর খ এর একে বলা আছে ট্রায়াল ইন অ্যাবসেন্সিয়া আসামির অনুপস্থিতিতে বিচার। আ এখানে সংশোধনীতে বলতেছে যে আগে ছিল আসামির অনুপস্থিতিতে বিচারের ক্ষেত্রে ৮৭ এবং ৮৮ ফলো করা লাগবে। অর্থাৎ হুলিয়া এবং ক্রোক করা লাগবে। তারপরে যদি আসামি হাজির না হয় তাহলে কমপক্ষে ২ টা বাংলা জাতীয় দৈনিক পত্রিকায় কি করা লাগবে? বিজ্ঞপ্তি দেয়া লাগবে। কিন্তু নতুন সংশোধনীতে বলেছে আসামির অনুপস্থিতিতে বিচারের ক্ষেত্রে ক্রোক বা হুলিয়া জারির কি নাই? ক্রোক বা হুলিয়া জারির কোনো আবশ্যকতা নাই। ক্রোক বা হুলিয়া জারি না করলেও চলবে। এবং ৮৭, ৮৮ ধারার বিধান সত্ত্বেও আদালতের বিশ্বাস করার কারণ থাকে যে আসামি কি হয়েছেন? আসামি পলাতক হয়েছেন। তাহলে সেই ক্ষেত্রে কমপক্ষে আগে ছিল ২ টা বাংলা জাতীয় দৈনিক পত্রিকা, এখন কি হবে? কমপক্ষে ১ টা বাংলা জাতীয় দৈনিক পত্রিকায় কি করতে হবে? বিজ্ঞপ্তি দিতে হবে। এমসিকিউ পরীক্ষায় এখান থেকে কি কোশ্চেন আসতে পারে? ট্রায়াল ইন অ্যাবসেন্সিয়া কোথায় আছে? ইংলিশটা পড়তে হবে। ফৌজদারি কার্যবিধির ৩৩৯ এর খ ধারায় আছে বা 339 বি তে আছে। ট্রায়াল ইন অ্যাবসেন্সিয়ার ক্ষেত্রে কমপক্ষে কয়টা বাংলা জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি দিতে হবে? উত্তর কি হবে? কমপক্ষে একটা বাংলা জাতীয় দৈনিক পত্রিকায় কি করতে হবে? বিজ্ঞপ্তি দিতে হবে। এবং ৮৭ এবং ৮৮ ধারার যে বিধান, সেই বিধান ফলো করা কি নয়? বিধান ফলো করা বাধ্যতামূলক নয়। ৩৩৯ এর খ এর ২ বলা আছে আসামিকে হাজির করার পর আসামি হাজির হওয়ার পর জামিনে মুক্ত হওয়ার পর যদি আসামি পলাতক হয় তাহলে সেই ক্ষেত্রে উপরের পদ্ধতি কিছুই অনুসরণ করা লাগবে না। তার মানে আসামি উপস্থিত ছিল। শুরু থেকেই যদি অনুপস্থিত থাকে তাহলে উপরের বিধান। আর শুরু থেকে যদি উপস্থিত ছিল পরবর্তীতে সে বিদেশ চলে গেছে বা হাজির হচ্ছে না তাহলে সেই ক্ষেত্রে আপনার এই পেপার কাটিং বা হচ্ছে পত্রিকা বিজ্ঞপ্তির যে বিধান সেটা আর ফলো করা লাগবে না। ৩৩৯ এর ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট ফর এমসিকিউ এক্সাম। মামলা নিষ্পত্তির সময়সীমা। তাহলে ম্যাজিস্ট্রেট আদালত কত দিনের মধ্যে মামলা নিষ্পত্তি করবে? ম্যাজিস্ট্রেট আদালত হচ্ছে ১৮০ দিনের মধ্যে কি করবেন? মামলা নিষ্পত্তি করবেন। খুবই ইম্পোর্টেন্ট এমসিকিউ পরীক্ষায় আসবে যে ম্যাজিস্ট্রেট আদালত কত দিনের মধ্যে মামলা নিষ্পত্তি করবেন? ম্যাজিস্ট্রেট আদালত হচ্ছে ১৮০ দিনের মধ্যে মামলা নিষ্পত্তি করবেন। দায়রা জজ, অতিরিক্ত দায়রা জজ বা যুগ্ম দায়রা জজ কত দিনের মধ্যে মামলা নিষ্পত্তি করবে? দায়রা জজ, অতিরিক্ত দায়রা জজ বা যুগ্ম দায়রা জজ হলো ৩৬০ দিনের মধ্যে কি করবেন? ৩৬০ দিনের মধ্যে মামলা নিষ্পত্তি করবে। ৩৪০ ধারায় বলা আছে অভিযুক্ত ব্যক্তির আত্মপক্ষ সমর্থন ও সাক্ষী হওয়ার যোগ্যতা। তাহলে আসামি বা অভিযুক্ত ব্যক্তিকে অ্যাডভোকেটের মাধ্যমে আত্মপক্ষ সমর্থন অর্থাৎ আসামি কি করতে পারে? নিজের পক্ষে নিজে সাক্ষী দিতে পারে। যেটাকে আমরা আইনগত ভাষায় বলি সাফাই সাক্ষী। তাহলে আসামি যে সাফাই সাক্ষী দিবে সেটা কার পক্ষে দিবে? সে শুধু আসামি পক্ষে সাক্ষ্য দিতে পারবে। আসামি কি করতে পারবে? আসামি শুধুমাত্র আসামি পক্ষে সাক্ষ্য দেওয়ার যোগ্য হবে এবং অন্যান্য আসামি যারা আছে তাদের পক্ষে কি করতে পারবে? হ্যাঁ, তাদের বিরুদ্ধে প্রণীত চার্জ মিথ্যা প্রমাণ করার জন্য সাক্ষ্য দিতে পারবে। ৩৪২ ধারা যেটাকে আমরা 342 বলি। ৩৪২ ধারায় আদালত কি করতে পারেন? আসামিকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেকোনো প্রশ্ন জিজ্ঞাসাবাদ করতে পারেন। তবে যদি আদালত আসামিকে প্রশ্ন জিজ্ঞাসাবাদ করার পর আসামি যদি কোনো মিথ্যা তথ্য দেয়, তাহলে সেই ক্ষেত্রে তাকে আদালত সেই মিথ্যা তথ্যের জন্য, মিথ্যা সাক্ষ্যের জন্য কি করতে পারবে না? দণ্ডিত করতে পারবে না, দণ্ডিত হবে না। ৩৪৪ ধারা। আমরা যদি ১৬৭ ধারার দিকে তাকাই, পুলিশ রিমান্ড মানেই আমরা মনে করি কত ধারা? ১৬৭ ধারা। তাহলে পুলিশ রিমান্ড ১৬৭ ধারায় কয়দিনের জন্য দিতে পারে রিমান্ড? ম্যাজিস্ট্রেটের বিচার করার এখতিয়ার থাকুক আর না থাকুক। ১৫ দিনের বেশি নয় এমন সময়ের জন্য কি করতে পারেন? পুলিশ রিমান্ডের নির্দেশ দিতে পারেন। কোথায় বলা আছে? বলা আছে হচ্ছে ফৌজদারি কার্যবিধির ১৬৭ ধারায়। এখন এই যে ১৬৭ ধারায় পুলিশ রিমান্ডের কথা বলা আছে, ৩৪৪ ধারায়ও কিন্তু পুলিশ রিমান্ড আছে। কখন?
মামলার যদি সাক্ষী অনুপস্থিত থাকে বা অন্য কোনো যুক্তিসঙ্গত কারণে হেফাজতে থাকা আসামিকে পুলিশ আবার কি চাইতে পারবে? আবার হচ্ছে আসামিকে রিমান্ডে নিতে পারবে। তবে এই যে এখানে রিমান্ডে নিবে, এটা কতদিনের বেশি রিমান্ডে নিবে না। রিমান্ডে হচ্ছে ১৫ দিনের বেশি নেয়া হবে না। ৩৪৫ ধারাও সংশোধন হয়েছে। ৩৪৫ ধারা সংশোধন হয়ে ১৪৩ ধারা, ১৪৩ ধারায় কি আছে? ১৪৩ ধারায় আছে হচ্ছে বেআইনি সমাবেশের কি? হ্যাঁ, বেআইনি সমাবেশের শাস্তি। তাহলে বেআইনি সমাবেশের যে অপরাধ, এটাকে কি করা হয়েছে? আপোসযোগ্য করা হয়েছে নতুন করে। এবং আপোসের ক্ষেত্রে আদালতের ভূমিকার কথা বলা হয়েছে। এখানে আদালত সরাসরি আপোস করতে পারবেন বা জেলার যে লিগ্যাল এইড অফিসার আছেন, লিগ্যাল এইড অফিসারকে আপোসের জন্য কি করতে পারবেন? লিগ্যাল এইড অফিসারের নিকট আপোসের জন্য পাঠাতে পারবেন। এবং আপোসের ভিত্তিতে কোনো চুক্তি হলে আদালত সেটা কি করবেন? আদালত সেটা নথিভুক্ত করবেন এবং চুক্তির শর্ত অনুযায়ী আদালত প্রয়োজনীয় সমস্ত ক্ষমতা কি করতে পারবেন? প্রয়োগ করতে পারবেন। সাক্ষ্য প্রমাণের পদ্ধতি এইখান থেকে আপনারা হচ্ছে একটা সেকশন পড়বেন, সেটা হলো ৩৫৯। একটু দাগিয়ে রাখবেন। ৩৫৯ এ বলা আছে সাক্ষীর সাক্ষ্য কিভাবে নিতে হবে? সাক্ষীর সাক্ষ্য প্রশ্ন ও উত্তর আকারে না নিয়ে কিভাবে নিতে হবে? বর্ণনামূলকভাবে নিতে হবে। তাহলে এমসিকিউ পরীক্ষায় যদি কোশ্চেন আসে এবং আসছে এবং আসতে পারে যে সাক্ষীর সাক্ষ্য কিভাবে নিতে হবে? সাক্ষীর সাক্ষ্য হলো বর্ণনামূলকভাবে নিতে হবে। সাক্ষীর সাক্ষ্য কিভাবে নেয়া যাবে না? সাক্ষীর সাক্ষ্য প্রশ্ন ও উত্তর আকারে নেয়া যাবে না। বিস্তারিতভাবে কি করতে হবে? বিস্তারিতভাবে সাক্ষীর সাক্ষ্য নিতে হবে। ৩৬৬ ধারায় বলা আছে রায় ঘোষণার পদ্ধতি। তাহলে বিচার সমাপ্ত শেষ হয়ে যাওয়ার পর আদালত কি করতে পারেন? তৎক্ষণাৎ ফৌজদারি মামলায়, ক্রিমিনাল মামলায় কি করতে পারেন? রায় ঘোষণা করতে পারেন। অথবা পক্ষদেরকে নোটিশ করে পরবর্তী যেকোনো সময়ে কি করতে পারেন? রায় ঘোষণা করতে পারেন। এখানে বলা আছে যে আদি এখতিয়ার সম্পন্ন ফৌজদারি আদালতের প্রত্যেকটা বিচারের কি করতে হবে? রায় ঘোষণা করতে হবে। রায় কোথায় ঘোষণা করতে হবে? রায় প্রকাশ্য আদালতে ঘোষণা করতে হবে। কোন ভাষায় রায় ঘোষণা করতে হবে? আদালতের ভাষায় কি করতে হবে? রায় ঘোষণা করতে হবে। বাদী পক্ষ, আসামি পক্ষ যদি অনুরোধ করে তাহলে জজ সাহেব কি করবেন? জজ সাহেব সম্পূর্ণ রায় পড়ে শোনাবেন। তাহলে রায় ঘোষণার পদ্ধতি বলা আছে ৩৬৬ ধারায়। ৩৬৭-৩ এমসিকিউ পরীক্ষায় যদি আসে, অল্টারনেটিভ জাজমেন্ট বা বিকল্প রায় সম্পর্কিত বিধান ফৌজদারি কার্যবিধির কত ধারায় আছে? অল্টারনেটিভ জাজমেন্ট বা বিকল্প রায় সম্পর্কিত বিধান ফৌজদারি কার্যবিধির ৩৬৭-র ৩ ধারায় আছে। ৩৬৮-র ১ এ বলা আছে মৃত্যুদণ্ডের আদেশ। তাহলে কোনো ব্যক্তিকে যদি মৃত্যুদণ্ডাদেশ প্রদান করা হয়, তাহলে উক্ত দণ্ডাদেশে নির্দেশ থাকবে যে মৃত্যু না হওয়া পর্যন্ত তাকে যাতে গলায় ফাঁসি দিয়ে কি করা হয়? ঝুলিয়ে রাখা হয়। তাহলে ৩৬৮-র ১ এ কি বলা আছে? ৩৬৮-র ১ এ বলা আছে মৃত্যুদণ্ডের আদেশ। তাহলে মৃত্যুদণ্ডের আদেশের ক্ষেত্রে সেই মৃত্যুদণ্ডের আদেশে নির্দেশ দেয়া থাকবে যে মৃত্যু না হওয়া পর্যন্ত তার গলায় যাতে কি করা হয়? ফাঁসি দিয়ে ঝুলিয়ে রাখা হয়। ৩৬৮-র ২ এ বলা আছে যাবজ্জীবন যদি কোনো আসামিকে দেয়া হয়, যাবজ্জীবন কারাদণ্ডে যদি দণ্ডিত করা হয়, তাহলে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত ব্যক্তিকে কোথায় প্রেরণ করতে হবে সেটা কিন্তু রায়ের আদেশে কি থাকবে না? উল্লেখ থাকবে না। তারপরে হলো আপনার ৩৬৯ ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট ফর এমসিকিউ এক্সাম। আদালত কি করেন না? আদালত হচ্ছে রায় পরিবর্তন করেন না। একবার যদি আদালত রায় দিয়ে দেন, তাহলে সেই ক্ষেত্রে আ ক্লেরিক্যাল মিস্টেক অর্থাৎ আপনার হচ্ছে যেখানে হওয়ার কথা ছিল ৫ লাখ কিন্তু হয়ে গেছে আপনার ৫০,০০০। যেইখানে কথা ছিল হচ্ছে ৫০,০০০ সেইখানে হয়ে গেছে কি? সেইখানে হয়ে গেছে ৫ লাখ। তাহলে সেই ক্ষেত্রে আদালত কি করতে পারেন? আদালত হচ্ছে সেইটা পরিবর্তন করতে পারেন। তাছাড়া ৩৬৯ ধারায় বলা আছে যে ক্লেরিক্যাল এরর করণিক ভুল ব্যতীত আদালত একবার যদি রায় দিয়ে দেয়, সেই রায় আর কখনো কি করেন না? সেই রায় আর পরিবর্তন করেন না। আমরা জানি সকলেই, আমরা ৩১ ধারায় পড়েছি। ৩১ এর ১ এ পড়েছি হাইকোর্ট বিভাগ আইন অনুমোদিত যেকোনো দণ্ড দিতে পারেন। ৩১ এর ২ এ পড়েছি দায়রা জজও কি করতে পারেন? দায়রা আদালতও আইন অনুমোদিত যেকোনো দণ্ড দিতে পারেন। এখন দায়রা আদালত যদি আইন অনুমোদিত যেকোনো দণ্ড দেন, সেটা কার্যকর করার আগে কার অনুমোদন লাগবে? দায়রা আদালত যদি মৃত্যুদণ্ডের আদেশ দেন,
দায়রা আদালত যেকোনো দণ্ড দিতে পারেন। এখন দায়রা আদালত যদি মৃত্যুদণ্ডের আদেশ দেন, তাহলে সেটা কার্যকর করার আগে কার অনুমোদন লাগবে? সেটা কার্যকর করার আগে হাইকোর্ট বিভাগের কি লাগবে? হাইকোর্ট বিভাগের অনুমোদন লাগবে। তাহলে ৩৭৪ ধারায় বলা আছে, দায়রা আদালত যদি মৃত্যুদণ্ডের আদেশ দেয়, তা কার্যকর করার আগে হাইকোর্ট বিভাগের কি লাগবে? হাইকোর্ট বিভাগের অনুমোদন লাগবে। এখন ৩৭৪ ধারায় দায়রা আদালত মৃত্যুদণ্ডের আদেশ দিলে তা হাইকোর্ট বিভাগের অনুমোদনের জন্য কি করবেন? অনুমোদনের জন্য হাইকোর্ট বিভাগে মামলার কার্যক্রম দাখিল করবেন। যেমন আপনার হলো ময়মনসিংহ জজ কোর্ট বা জামালপুর জজ কোর্ট, সেখানে একটা মার্ডার মামলায় একজন আসামিকে বা ৫ জন আসামিকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। তাহলে মৃত্যুদণ্ড যদি দেয়া হয়, তাহলে সেই মৃত্যুদণ্ড কার্যকর করার আগে কার অনুমোদন লাগবে? দায়রা আদালত কি সেই মৃত্যুদণ্ড কার্যকর করতে পারবেন? দায়রা আদালত সরাসরি সেই মৃত্যুদণ্ড কার্যকর করতে পারবেন না। সে মৃত্যুদণ্ড কার্যকরের পূর্বে কার অনুমোদন লাগবে? হাইকোর্ট বিভাগের কি লাগবে? হাইকোর্ট বিভাগের অনুমোদন লাগবে। তাহলে সেই হাইকোর্ট বিভাগে মামলাটা ৩৭৪ ধারায় সেই ময়মনসিংহ বা জামালপুরের যেই দায়রা জজ আছেন তিনি সেটা কি করবেন? দাখিল করবেন। এখন হাইকোর্ট বিভাগ অনুমতি বা অনুমোদন না দেয়া পর্যন্ত দণ্ড, শাস্তি, সাজা কি করা যাবে না? কার্যকর করা যাবে না। ৩৭৫ ধারায় বলা আছে, এখন হাইকোর্ট বিভাগে আপনি মামলা কি করেছেন? হস্তান্তর করেছেন, মৃত্যুদণ্ডের অনুমোদনের জন্য দিয়েছেন। এখন ৩৭৫ ধারায় বলা আছে, কার্যক্রম আপনি যদি পেশ করেন, তাহলে সেই ক্ষেত্রে হাইকোর্ট বিভাগ যদি মনে করেন যে দণ্ডিত ব্যক্তির দোষ কিংবা নির্দোষিতা বিষয় সম্পর্কে আরো অনুসন্ধান করা প্রয়োজন, আরো অতিরিক্ত সাক্ষ্য গ্রহণ করা প্রয়োজন, তাহলে সেই ক্ষেত্রে হাইকোর্ট বিভাগ কি করতে পারেন? হাইকোর্ট বিভাগ আরো অনুসন্ধান বা আরো অতিরিক্ত সাক্ষ্য গ্রহণ করার নির্দেশ দিতে পারেন। এখন ৩৭৬ ধারায় বলা আছে যে ৩৭৪ ধারায় পেশকৃত মামলার ক্ষেত্রে এই যে আপনি জামালপুর বা ময়মনসিংহের যে দায়রা জজ উনি হচ্ছে ৫ জন আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিল। এখন সে মৃত্যুদণ্ডের অনুমোদনের জন্য হাইকোর্ট বিভাগে মামলা সাবমিট করা হলো। এখন ৩৭৬ ধারায় বলা আছে, ৩৭৬ ধারায় পেশকৃত মামলার ক্ষেত্রে হাইকোর্ট বিভাগ কি করতে পারেন? হাইকোর্ট বিভাগ সেই মৃত্যুদণ্ডের আদেশ কিন্তু বহাল রাখতে পারেন। তাহলে হাইকোর্ট বিভাগ কর্তৃক মৃত্যুদণ্ডের আদেশ বহাল সম্পর্কিত বিধান ফৌজদারি কার্যবিধির কত ধারায় আছে? ৩৭৬ ধারায় আছে। এখন ৩৭৬ ধারায় হাইকোর্ট বিভাগ যেমন নিম্ন আদালতের যে মৃত্যুদণ্ডের আদেশ সেটা যেমন বহাল রাখতে পারেন, অথবা অপর কোনো শাস্তিরও কি করতে পারেন? আদেশ দিতে পারেন। অপরাধী সাব্যস্ত করে কি করতে পারেন? নতুন বিচারের নির্দেশ দিতে পারেন বা খালাস প্রদানের নির্দেশ দিতে পারেন। ৩৮২ ধারায় বলা আছে, গর্ভবতী স্ত্রীলোকের কি? গর্ভবতী স্ত্রীলোকের মৃত্যুদণ্ড স্থগিত। তাহলে হাইকোর্ট বিভাগ গর্ভবতী স্ত্রীলোকের মৃত্যুদণ্ড স্থগিত হ্রাস করে কি করতে পারেন? হাইকোর্ট বিভাগ গর্ভবতী স্ত্রীলোকের মৃত্যুদণ্ড স্থগিত বা হ্রাস করে যাবজ্জীবন কারাদণ্ডে কি করতে পারেন? যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করতে পারেন। এমসিকিউ পরীক্ষায় আসবে যে হাইকোর্ট বিভাগ গর্ভবতী স্ত্রীলোকের মৃত্যুদণ্ড স্থগিত করে বা হ্রাস করে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করতে পারেন। কোথায় বলা আছে? ৩৮২ ধারায় বলা আছে। ৪০১ ধারা। যেগুলো প্রয়োজন সেগুলোই পড়াচ্ছি। যেগুলো প্রয়োজন নেই সেগুলো আপাতত হচ্ছে বলতেছি না। ৪০১ ধারা আপনাদের সামনে যাদের বেয়ার অ্যাক্ট নাই, আমি বেয়ার অ্যাক্টটা বের করতেছি। আপনারা সবাই একটু বেয়ার অ্যাক্ট নিয়ে বসবেন। মূল বই। আপনাদের সবার কাছে কি বেয়ার অ্যাক্ট আছে দণ্ডবিধির? মূল বই আছে? আনমিউট করে দিয়েছি। আছে স্যার। আচ্ছা, মূল বইটা একটু হাতে নিবেন। আছে স্যার, আছে আছে স্যার। জি। এবং ৪০৩ ধারাটা একটু বের করবেন। আমরা ৪০১ পরে ৪০৩ এ ঢুকবো তো। সেখানে আমাদের হচ্ছে উদাহরণগুলো বুঝে, বুঝে পড়তে হবে, হ্যাঁ? ফৌজদারি কার্যবিধি, দুঃখিত দণ্ডবিধি বলে। ফৌজদারি কার্যবিধির ৪০৩ ধারাটা বের করবেন। এখানে দেখেন অনেকগুলো উদাহরণ আছে। প্রত্যেকটা উদাহরণই আমাদের পড়তে হবে, প্রত্যেকটা উদাহরণই ইম্পোর্টেন্ট। ৪০৩ এর।
আগে 401 তে চলে যাই। দেখেন শাস্তি স্থগিত বা মওকুফ করার ক্ষমতা। কে শাস্তি স্থগিত করতে পারেন? সরকার শাস্তি স্থগিত করতে পারেন। 401 ধারায় সরকার যেকোনো শর্তে বা বিনা শর্তে দণ্ড কার্যকর স্থগিত বা আংশিক বা সম্পূর্ণ কি করতে পারেন? মওকুফ করতে পারেন। শাস্তি স্থগিত বা মওকুফের দরখাস্ত কার নিকট দাখিল করতে হবে? সরকারের নিকট দাখিল করতে হবে। এখন সরকার দরখাস্ত পেয়ে শাস্তি প্রদানকারী আদালতের প্রিজাইডিং জজের কি চাবেন? মতামত চাইবেন যে দরখাস্তটি গ্রহণ করা উচিত নাকি উচিত না। 402 এ বলা আছে যে সরকার দণ্ডপ্রাপ্ত আসামির সম্মতি ছাড়াই মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কমিয়ে অন্য যেকোনো মেয়াদের কারাদণ্ড বা জরিমানা করতে পারেন। তাহলে এমসিকিউ পরীক্ষায় যদি কোশ্চেন আসে, সরকার দণ্ডপ্রাপ্ত আসামির সম্মতি ছাড়া মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কমিয়ে অন্য যেকোনো দণ্ডে দণ্ডিত করতে পারেন। কোথায় বলা আছে? ফৌজদারি কার্যবিধির 402 ধারায় বলা আছে। এবং 402 এর কতে বলা আছে সরকারকে 401 এবং 402 ধারায় হলো মৃত্যুদণ্ড যাবজ্জীবন। আর 401 ধারা হলো মৃত্যুদণ্ড যাবজ্জীবন ব্যতীত অন্যান্য অপরাধ। তাহলে 402 এর কতে বলা আছে যে সরকারকে যে 401 এবং 402 ধারা অনুসারে যেই ক্ষমতা দেয়া হয়েছে তা মৃত্যুদণ্ডের ক্ষেত্রে কে প্রয়োগ করতে পারবেন? রাষ্ট্রপতিও প্রয়োগ করতে পারবেন। আমরা জানি যে ক্ষমা প্রদর্শনের যে বিধান সেটা সংবিধান আপনার হচ্ছে কি করেছে? রাষ্ট্রপতিকে এনশিওর করেছে। হ্যাঁ, এখন রাষ্ট্রপতি যেমন ক্ষমা প্রদর্শন করতে পারবেন, সরকারও আপনার হচ্ছে 401 এ কি করতে পারবেন? ক্ষমা প্রদর্শন করতে পারবেন। এখন এই 401 এ যেমন সরকার ক্ষমা প্রদর্শন করতে পারবেন, রাষ্ট্রপতি চাইলেও কি করতে পারবেন? রাষ্ট্রপতি চাইলেও ক্ষমা প্রদর্শন করতে পারবেন। আমরা দেওয়ানি কার্যবিধির 11 ধারায় পড়েছি রেদ জুডিকাটা। আমরা ফৌজদারি কার্যবিধির 403 ধারায় পড়ব ডক্ট্রিন অফ ডাবল জিউপ্রেডি। সাক্ষ্য আইনের 40 ধারায় পড়ব একবার আপনার হচ্ছে পরবর্তী মোকদ্দমা নিষিদ্ধ করার জন্য পূর্ববর্তী মোকদ্দমার রায়, আদেশ বা ডিক্রি কি হবে? রায়, আদেশ বা ডিক্রি প্রাসঙ্গিক হবে। গ্লাসটা অর্ধেক খুলে দেন। তাহলে পরবর্তী মোকদ্দমা নিষিদ্ধ করার জন্য পূর্ববর্তী মোকদ্দমার রায়, আদেশ বা ডিক্রি প্রাসঙ্গিক হবে। কোথায় বলা আছে? সাক্ষ্য আইনের 40 ধারায় বলা আছে। আবার সংবিধানের 35-2 এ বলা আছে যে কাউকে যদি একবার দণ্ডদান করা হয়, বিচার করা হয় তাহলে একই অপরাধের জন্য তাকে কি করা যাবে না? অর্থাৎ কোনো ব্যক্তিকে একই অপরাধের জন্য পুনরায় বিচারের সম্মুখীন করা যাবে না। তাহলে এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো আবার ফৌজদারি কার্যবিধির 403 ধারায় বলা আছে, যেটাকে আমরা এক কথায় যেটা মনে রাখি রেজ জুডিকাটা। শুধু রেজ জুডিকাটা যেই শব্দটা এটা শুধুমাত্র দেওয়ানি মামলার ক্ষেত্রে কি হবে? দেওয়ানি মামলার ক্ষেত্রে প্রযোজ্য হবে। আর ফৌজদারি মামলার ক্ষেত্রে কি প্রযোজ্য হবে? ফৌজদারি মামলার ক্ষেত্রে প্রযোজ্য হবে ডক্ট্রিন অফ ডাবল জিউপ্রেডি। সবাই লিখে রাখতে পারেন ডক্ট্রিন অফ ডাবল জিউপ্রেডি। একজন হ্যান্ড রেজ করেছেন, বলতে চাচ্ছেন কিছু। এ হ্যান্ড রেজ করেছেন। শিমুল ভাই বলেন। জি, জি শিমুল ভাই বলেন। কোশ্চেন করতে চেয়েছেন। স্যার আমি বললাম যে কাদের মোল্লার স্যার বিচারটা একবার রায় দিয়েছিল স্যার, পুনরায় আবার তাকে ফাঁসি দেওয়া হলো স্যার। তাহলে স্যার এটা কি আইন বিরোধী হলো না স্যার? 403 এর কি বিরোধী হলো না? এই বিষয়গুলো রাষ্ট্রীয় যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো আমরা হচ্ছে পার্সোনালি আলোচনা করব। যেহেতু আমাদের ক্লাসগুলো রেকর্ড হয়। ঠিক আছে? শিমুল ভাই কল দিয়েন, আমরা আলোচনা করব না এগুলো নিয়ে। তাহলে 403 ধারায় বলা আছে একবার দণ্ডিত বা খালাসপ্রাপ্ত ব্যক্তিকে একই অপরাধের জন্য কি করা যাবে না? একই অপরাধের জন্য পুনরায় বিচারের সম্মুখীন করা যাবে না। 403 এর 1 এ বলা আছে 236 এবং 237। তাহলে আমাদের এই 200 ফৌজদারি কার্যবিধির 236 এবং 237 ধারায় কি করা যেত? পৃথক অভিযোগ গঠন করা যেত। কিন্তু পৃথক অভিযোগ কি করা হয়নি? পৃথক অভিযোগ গঠন করা হয়নি। তাহলে 236 এবং 237 ধারা অনুযায়ী কি করা যেত? দণ্ডিত করা যেত, পৃথক অভিযোগ গঠন করা যেত। কিন্তু বিচার শেষে যদি একবার দণ্ডিত বা খালাস দেওয়া হয় তাহলে একই অপরাধের জন্য তাকে কি করা যাবে না? পুনরায় বিচারের সম্মুখীন করা যাবে না। তাহলে 403 ধারার বেসিক কথা কি? একবার যদি কাউকে কোনো মামলায় বিচার করা হয়, একবার যদি কাউকে দণ্ডদান করা হয়, সেই একই অপরাধের জন্য ওই ব্যক্তিকে কি করা যাবে না? দ্বিতীয়বার বিচারের সম্মুখীন করা যাবে না।
তাহলে আমাদের যেই বেয়ার অ্যাক্ট ফৌজদারি কার্যবিধির 403 ধারায় এখানে দেখবেন যে হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7 টা উদাহরণ দেয়া আছে। সেই 7 টা উদাহরণের ক নাম্বার উদাহরণে দেখেন লেখা আছে যে চাকর হিসেবে চুরির অভিযোগে কয়ের বিচার হলো এবং খালাস দেওয়া হলো। পরে এই খালাস কার্যকর থাকাকালে তাকে চাকর হিসেবে চুরি বা একই ঘটনার উপর ভিত্তি করে শুধুমাত্র চুরি বা অপরাধজনক বিশ্বাসভঙ্গের দায়ে অভিযুক্ত করা যাবে না। অর্থাৎ একজন ব্যক্তিকে চাকর হিসাবে চুরির অভিযোগে বিচার করা হলো এবং খালাস দেওয়া হলো। অর্থাৎ একজন ব্যক্তির বিরুদ্ধে চুরির অভিযোগ দেওয়া হলো। এখন চুরির অভিযোগ দিয়ে তার কি করা হলো? বিচার করা হলো এবং বিচারে তাকে কি করা হলো? বিচারে তাকে খালাস দেওয়া হলো। এখন পরে এই অপরাধের উপর ভিত্তি করে তাকে হচ্ছে আপনার অপরাধজনক বিশ্বাসভঙ্গের দায়ে তাকে পুনরায় কি করা যাবে না? পুনরায় বিচার করা যাবে না। অর্থাৎ একবার যদি কাউকে দণ্ডিত করা হয় বা একবার যদি কাউকে খালাস দেওয়া হয়, তাহলে সেই একই অপরাধের জন্য কোনো ব্যক্তিকে কি করা যাবে না? দ্বিতীয়বার বিচারের সম্মুখীন করা যাবে না। 403 এর 2 এ বলা আছে 235 এর 1 ধারা অনুসারে পৃথক অভিযোগ অনয়ন করা যেত। তাহলে কোন অপরাধে দণ্ডিত বা খালাসপ্রাপ্ত ব্যক্তিকে পৃথক অপরাধের জন্য আপনার হচ্ছে কি করা যাবে? বিচার করা যাবে। তাহলে 235 এর 1 আপনারা 403 এর যে 2 নাম্বার পয়েন্টটা আছে, 403 এর যে 2 নাম্বার পয়েন্ট এখানে দাগ দিবেন হচ্ছে পৃথক অভিযোগের মধ্যে। তাহলে পৃথক অভিযোগ দাগ দিয়েছেন সবাই? তাহলে পৃথক অভিযোগ যদি আনয়ন করা যায় তাহলে সেই ক্ষেত্রে একবার যাকে দণ্ডিত করা হয়েছে, খালাস দেওয়া হয়েছে তাকে আবার কি করা যাবে? পুনরায় বিচারের সম্মুখীন করা যাবে। তাহলে পৃথক অভিযোগের ক্ষেত্রে একবার যাকে দণ্ডিত করা হয়েছে বা খালাস দেওয়া হয়েছে তাকে আবার পুনরায় কি করা যাবে? পুনরায় বিচারের সম্মুখীন করা যাবে। তাহলে পৃথক অভিযোগের ক্ষেত্রে আপনার কিভাবে করা যায় দেখেন যে খুনের অপরাধে কয়ের বিচার হলো এবং খালাস দেওয়া হলো। আপনাদের মূল বইয়ের 2 নাম্বার উদাহরণ। খ নাম্বার উদাহরণ। খুনের অপরাধের জন্য কয়ের বিচার হলো এবং খালাস দেওয়া হলো। তার বিরুদ্ধে কোনো দস্যুতার অভিযোগ নেই। কিন্তু ঘটনা থেকে প্রতীয়মান হয় সে কি করেছিল? ঘটনার সময় দস্যুতা করেছিল। তাহলে দস্যুতার জন্য তাকে কি করা যাবে? পুনরায় বিচার এবং দণ্ডদান করা যাবে। তাহলে খুনের অপরাধে কয়ের বিচার হলো। তাহলে খুন একটা অপরাধ, দস্যুতা কি অপরাধ? দস্যুতা আরেকটা অপরাধ। তাহলে খুনের অপরাধে বিচার করা হলো, বিচার শেষে দেখা গেল সে খুন করেনি। সে কি করেছে? সে দস্যুতা করেছে। তাহলে দস্যুতা একটি কি পৃথক অভিযোগ। তাহলে সেই পৃথক অভিযোগের জন্য তাকে আবার পুনরায় বিচার করা যাবে। পুনরায় আবার কি করা যাবে? দণ্ডদান করা যাবে। ৩ নম্বরে বলা আছে যে ভিন্ন ধরনের অপরাধ যদি সৃষ্টি হয়, ৩ নম্বরে দাগ দিবেন ভিন্ন ধরনের অপরাধ। ধরেন রহিম করিমকে বাড়ি দিয়ে মাথা ফাটায় দিল। মাথা ফাটায় দেওয়ার কারণে মামলা হলো দণ্ডবিধির ৩২৬ ধারায়। এখন পরবর্তীতে দণ্ডবিধির ৩২৬ ধারায় মামলা হওয়ার পর, হ্যাঁ? মামলা হলো কত ধারায়? দণ্ডবিধির ৩২৬ ধারায়। ৩২৬ ধারায় মামলা হওয়ার পর পরবর্তীতে একেবারেই ট্রু সেন্সে আমরা যদি বলি, আ সেই লোকটা কিছুদিন চিকিৎসাধীন থাকা অবস্থায় মারা গেল। ১ মাস পর বা ২ মাস পর বা ৩ মাস পর মারা গেল। তাহলে ১ম এ মামলা দেয়া হলো দণ্ডবিধির ৩২৬ ধারায় গুরুতর আঘাতের। কিন্তু সেই আঘাতের কারণেই পরবর্তীতে সে মারা গেল। অর্থাৎ ভিন্ন ধরনের অপরাধ সৃষ্টি হলো। তাহলে সেই ভিন্ন ধরনের অপরাধের জন্য তাকে কি করা যাবে? পুনরায় বিচার এবং দণ্ডদান করা যাবে। আপনাদের বেয়ার অ্যাক্টের ৩ নাম্বার উদাহরণটা দেখবেন এখানে বলা আছে, গুরুতর আঘাত করার জন্য কয়ের বিচার এবং দণ্ডিত করা হলো। আহত ব্যক্তি পরে মৃত্যুবরণ করলো। তাহলে অপরাধজনক নরহত্যার দায়ে কয়ের কি করা যাবে? কয়ের পরবর্তীতে বিচার করা যাবে। কারণ এখানে কি হয়েছে? ভিন্ন ধরনের অপরাধ সৃষ্টি হয়েছে। তাহলে ভিন্ন ধরনের অপরাধ যদি সৃষ্টি হয়, তাকে পুনরায় বিচার এবং দণ্ডদান করা যাবে। ৪ নম্বরে বলা আছে যে অন্য কোনো অপরাধের জন্য আবার যদি অভিযুক্ত হয়, তাহলে এটা আমরা যদি অন্য কোনো অপরাধের কথা বলি, ৪ নাম্বার উদাহরণটা দেখি। ৪ নাম্বার উদাহরণে বলা আছে ক্ষয়ের দেহ থেকে সম্পত্তি চুরি করার জন্য জনৈক ১ম শ্রেণীর ম্যাজিস্ট্রেট ককে কি করলেন? অভিযুক্ত এবং দণ্ডিত করলেন। পরে একই ঘটনার উপর ভিত্তি করে ককে দস্যুতার জন্য অভিযুক্ত এবং বিচার করা যায়। তাহলে অন্য কোনো অপরাধের জন্য অর্থাৎ চুরির অপরাধে কি করা হলো? অভিযোগ গঠন করা হলো। কিন্তু সে চুরি করেনি। সে কি করেছিল? দস্যুতা করেছিল। তাহলে অন্য কোনো অপরাধ হলো দস্যুতা। তাহলে সেই অন্য কোনো অপরাধের জন্য তাকে কি করা যাবে? অভিযুক্ত করা যাবে এবং বিচার করা যাবে। এই হলো আমাদের ৪ টা পয়েন্ট খুবই ইম্পোর্টেন্ট। তাহলে ৪০৩ ধারায় কি বলা আছে? একবার দণ্ডিত বা খালাসপ্রাপ্ত ব্যক্তিকে একই অপরাধের জন্য কি করা যাবে না? পুনরায় বিচারের সম্মুখীন করা
যাবে না। একবার দণ্ডিত বা খালাসপ্রাপ্ত ব্যক্তিকে একই অপরাধে পুনরায় বিচারের সম্মুখীন করা যাবে না। সেটার ১ নাম্বার পয়েন্টটাই ঠিক আছে। আমরা যদি ব্যতিক্রম বলি ৪০৩ এর ব্যতিক্রম কিন্তু ২, ৩ এবং ৪। ২ নাম্বারে বলা আছে পৃথক অভিযোগের ক্ষেত্রে পুনরায় বিচার করা যাবে। ৩ নাম্বারে বলা আছে ভিন্ন অপরাধ সৃষ্টি হলে গুরুতর আঘাত হয়েছে, পরবর্তীতে কি হলো? মৃত্যু মুখে পতিত হলো। অর্থাৎ ভিন্ন ধরনের অপরাধ সৃষ্টি হলো। তাহলে ভিন্ন ধরনের অপরাধের জন্য আবার পুনরায় বিচার করা যাবে। ৪ নম্বরে বলা আছে অন্য কোনো অপরাধের জন্য তাকে আবার অভিযুক্ত এবং বিচার করা যাবে। তাহলে অন্য অপরাধ কি? চুরির অভিযোগ। কিন্তু পরবর্তীতে দেখা গেল সে কি করেছে? দস্যুতা করেছে। অন্য অভিযোগ। দস্যুতার জন্য বিচার করা যাবে। তারপরে বলা আছে যে এই ধারার কোনো বিধান জেনারেল ক্লজেস অ্যাক্ট 1897 এর ২৬ ধারা এবং হচ্ছে এই বিধির ১৮৮ ধারাকে কি করবে না? প্রভাবিত করবে না। তাহলে জেনারেল ক্লজেস অ্যাক্টের ২৬ ধারার ক্ষেত্রে এই ৪০৩ ধারা প্রযোজ্য নয় এবং এই বিধির ১৮৮ ধারার ক্ষেত্রে এই ৪০৩ ধারা কি হবে না? প্রযোজ্য হবে না। খুবই ইম্পোর্টেন্ট এখানে যে ছোট, ছোট উদাহরণগুলো আছে বিশেষ করে আমি বলব এখানে যে গ নাম্বার উদাহরণটা আছে সেটা আপনাদের এমসিকিউ পরীক্ষার জন্য খুবই ইম্পোর্টেন্ট। যে গুরুতর আঘাত করার জন্য কয়ের বিচার করে দণ্ডিত করা হলো, আহত ব্যক্তি পরে মারা গেল। তাহলে মৃত্যুর জন্য পরবর্তীতে তাকে কি করা যাবে? বিচার এবং দণ্ডদান করা যাবে। খুবই ইম্পোর্টেন্ট। তারপরে আমরা চলে যাব হচ্ছে আপিল। আচ্ছা আপিল কাকে বলে? কে বলতে পারবেন? সবাইকে আনমিউট করে দিলাম। আপিল কাকে বলে? বলেন তো দেখি। স্যার, একটি মামলার রায়ের বিরুদ্ধে সংক্ষুব্ধ পক্ষ উচ্চ আদালতে বা আপিলযোগ্য আদালতে পুনর্বিচারের জন্য যে আবেদন করে বা দরখাস্ত করে। হুম, অসংখ্য ধন্যবাদ। আপিল কাকে বলে? নিম্ন আদালতের রায় দিয়েছে। সেটা খালাসের রায় হতে পারে, দণ্ডাদেশও তো হতে পারে। তাহলে নিম্ন আদালতের রায়ে আপনি কি নন? আপনি সন্তুষ্ট নন। এখন নিম্ন আদালতের রায়ে যদি আপনি সন্তুষ্ট না হন, নিম্ন আদালতের রায়ে যদি আপনি সন্তুষ্ট না হন, তাহলে সেই ক্ষেত্রে নিম্ন আদালতের রায় বাতিল করার জন্য, নিম্ন আদালতের রায় সংশোধন করার জন্য আপনি কি চাবেন? উচ্চ আদালতে হচ্ছে হ্যাঁ, আপনি হচ্ছে মেমোরেন্ডাম আকারে আবেদন করবেন। যে আবেদনটা করবেন সেটাকেই বলা হয় কি? আপিল। এই ফৌজদারি কার্যবিধির ৪০০ থেকে ৪৩১ ধারা পর্যন্ত আপিল সম্পর্কিত বিধান আছে। কে আপিল দায়ের করবে? আপিলকারী বা তার আইনজীবী আপিল দায়ের করবে। এখানে অনেক কিছু সংশোধন হয়েছে। খুবই ইম্পোর্টেন্ট একটা টপিক। আজকে আমরা আপিল পড়ে ইনশাআল্লাহ দেখি কতটুকু আগাইতে পারি। আচ্ছা আমরা চলে যাব হচ্ছে ৪০৭ ধারায়। দ্বিতীয় শ্রেণী বা তৃতীয় শ্রেণী। আপনাদের কাছে কোশ্চেন, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কত প্রকার? তাহলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কত প্রকার? জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হলো ৪ প্রকার। কি, কি? চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট, সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেট এবং থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেট। তাহলে সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেট বা থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেট যদি কোনো রায় দেয়, কোনো দণ্ডাদেশ দেয়, শাস্তি দেয়, সে আদেশের বিরুদ্ধে আপিল কোথায় হবে? ৪০৭ ধারায় বলা আছে দ্বিতীয় বা তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট কর্তৃক দেয়া শাস্তির আদেশের বিরুদ্ধে আপিল করতে হবে কোথায়? আপিল করতে হবে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নিকট। ৪০৮ এ বলা আছে যুগ্ম দায়রা জজ বা হচ্ছে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট। তাহলে যুগ্ম দায়রা জজ বা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট যদি কোনো দণ্ডাদেশ দেয়, সেই দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল কোথায় হবে? তাহলে যুগ্ম দায়রা জজ বা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট যদি কোনো দণ্ডাদেশ দেয়, সেই দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল হবে দায়রা জজের নিকট। কোথায় আপিল হবে? আপিল হবে দায়রা জজের নিকট। আর যুগ্ম দায়রা জজ যদি ৫ বছরের বেশি কারাদণ্ড দেয়, তাহলে সেই ক্ষেত্রে আপিল কোথায় হবে? সেই ক্ষেত্রে আপিল হবে হাইকোর্ট বিভাগে। খুবই ইম্পোর্টেন্ট এমসিকিউ পরীক্ষার জন্য। তাহলে ৪০৭ ধারায় দ্বিতীয় বা তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটের প্রদত্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল কোথায় হবে? দ্বিতীয় বা তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট কর্তৃক প্রদত্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল হবে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নিকট। যুগ্ম দায়রা জজ বা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের প্রদত্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল কোথায় হবে? যুগ্ম দায়রা জজ বা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের প্রদত্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল হবে দায়রা জজের নিকট। এখন দায়রা জজ যদি ৫ বছরের বেশি কারাদণ্ড দেয়, তাহলে সেই ক্ষেত্রে আপিল কোথায় হবে?
সেই ক্ষেত্রে আপিল হবে হাইকোর্ট বিভাগে। 408 খতে বলা আছে, যখন কোনো ব্যক্তি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কর্তৃক দণ্ডবিধির 124 ক ধারায়, তাহলে দণ্ডবিধির 124 ক ধারায় কি আছে? দণ্ডবিধির 124 ক ধারায় আছে রাষ্ট্রদ্রোহিতা। তাহলে রাষ্ট্রদ্রোহিতার মামলা যদি ম্যাজিস্ট্রেট বিচার করে, তাহলে সেই ক্ষেত্রে সেই রাষ্ট্রদ্রোহিতার মামলায় যদি কাউকে সাজা দেওয়া হয়, শাস্তি দেওয়া হয়, সেই শাস্তির বিরুদ্ধে যদিও প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, তার বিরুদ্ধে আপিল কোথায় হবে? আপিল হবে কোথায়? আপিল হবে সরাসরি হাইকোর্টে। যদিও প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আপিল হওয়ার কথা ছিল দায়রা জজের নিকট, হ্যাঁ, তাহলে দায়রা জজের নিকট আপিল না হয়ে দণ্ডবিধির 124 ক ধারার অপরাধের আপিল হবে কোথায়? হাইকোর্ট বিভাগে সরাসরি। 410 ধারায় বলা আছে দায়রা আদালত প্রদত্ত দণ্ডাদেশ। তাহলে দায়রা জজ অতিরিক্ত দায়রা জজের প্রদত্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল কোথায় হবে? দায়রা জজ অতিরিক্ত দায়রা জজের প্রদত্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল হবে কোথায়? আপিল হবে হাইকোর্ট বিভাগে। 410। 412 বলা আছে আসামি যদি দোষ স্বীকার করে, আসামি যদি দোষ স্বীকার করে, এখন আপনারা বলেন এই দোষ স্বীকার কখন হবে? হ্যাঁ, আদালত যখন চার্জ গঠন করবে, চার্জ গঠনের সময় জিজ্ঞাসা করা হবে আসামিকে যে আপনার বিরুদ্ধে দণ্ডবিধির এই আইনের এই ধারায় এই অভিযোগ গঠন করা হলো, আপনি বলেন আপনি দোষী না নির্দোষ। এখন আসামি যদি কি করে, আসামি যদি দোষ স্বীকার করে, তাহলে সেই ক্ষেত্রে আদালত কি করবেন? আদালত হচ্ছে দণ্ডাদেশ দিবেন। তাহলে দোষ স্বীকারের পর যদি দণ্ডপ্রাপ্ত হয়, সেটার বিরুদ্ধে কি চলবে না? সেটার বিরুদ্ধে আপিল চলবে না। তবে দুইটা ক্ষেত্র ব্যতীত দণ্ডের পরিমাণ এবং আইনগত যৌক্তিকতা বিষয়ে কি করা যাবে? দণ্ডের পরিমাণ বা আইনগত যৌক্তিকতা বিষয়ে দোষ স্বীকারের পরেও আপনি কি করতে পারবেন? আপিল করতে পারবেন। 413 দ্বারা সংশোধন হয়েছে। সর্বশেষ 2025 সালে যেই সংশোধনী হয়েছে 413 ধারায় বলা আছে তুচ্ছ মামলায় আপিল নেই। অর্থাৎ দায়রা আদালত যদি 1 মাস কারাদণ্ড দেয়, দায়রা আদালত 1 মাস কারাদণ্ড দিলে সেটার বিরুদ্ধে কি করা যাবে না? দায়রা আদালত 1 মাস কারাদণ্ড দিলে সেটার বিরুদ্ধে আপিল করা যাবে না। দায়রা আদালত বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট 5,000 টাকা জরিমানা করলে সেটার বিরুদ্ধে কি করা যাবে না? সেটার বিরুদ্ধে আপিল করা যাবে না। তাহলে তুচ্ছ মামলায় আপিল নেই। কত ধারায় বলা আছে? তুচ্ছ মামলায় আপিল নেই বলা আছে হচ্ছে 413 ধারায়। তাহলে দায়রা আদালত কতদিন কারাদণ্ড দিলে আপিল চলবে না? এমসিকিউ পরীক্ষায় আসবে। দায়রা আদালত হচ্ছে 1 মাস কারাদণ্ড দিলে আপিল চলবে না। দায়রা আদালত বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কত টাকা জরিমানা করলে আপিল চলবে না? 5,000 টাকা জরিমানা করলে। 414 ধারাও ইম্পর্টেন্ট। সংক্ষিপ্ত বিচারের রায়ের বিরুদ্ধে আপিল। তাহলে সংক্ষিপ্ত বিচারে যদি 5,000 টাকা জরিমানা করা হয়, সেই আদেশের বিরুদ্ধে কি চলবে না? সংক্ষিপ্ত বিচারের ক্ষেত্রে 5,000 টাকা জরিমানা করলে সে আদেশের বিরুদ্ধে আপিল চলবে না। 417 ধারা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর এমসিকিউ এক্সাম। খালাসের বিরুদ্ধে আপিল। তাহলে খালাসের যদি দেয়া হয়, হ্যাঁ, খালাস যদি দেয়া হয়, তাহলে সেই ক্ষেত্রে কে আপিল করতে পারবে? জিআর মামলার ক্ষেত্রে আপিল করবে কে? এবং সিআর মামলার ক্ষেত্রে কে আপিল করবে? তাহলে 417 কি আছে? খালাসের বিরুদ্ধে আপিল। আপিল ইন কেস অফ অ্যাকিউটাল। তাহলে খালাসের বিরুদ্ধে আপিলের ক্ষেত্রে জিআর মামলার ক্ষেত্রে আপিল করবে হচ্ছে রাষ্ট্রপক্ষ। আর সিআর মামলার ক্ষেত্রে আসামিকে যদি খালাস দেওয়া হয় তাহলে সেই ক্ষেত্রে আপিল করবে হচ্ছে কে? ফরিয়াদি। এখন রাষ্ট্রপক্ষ খালাসের বিরুদ্ধে কত দিনের মধ্যে আপিল করবে? সংশ্লিষ্ট আপিল আদালতে 6 মাসের মধ্যে কি করবে? 6 মাসের মধ্যে আপিল করবে। তাহলে খালাসের বিরুদ্ধে আপিল কোথায় হবে? খালাসের বিরুদ্ধে আপিল হবে সংশ্লিষ্ট আপিল আদালতে, অর্থাৎ দায়রা আদালতে, অথবা কোথায়? অথবা হচ্ছে হাইকোর্ট বিভাগে। এখন আহ একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আপনাদের এমসিকিউ পরীক্ষায় আসার মতো, সিআর মামলার ক্ষেত্রে, হ্যাঁ, সিআর মামলার ক্ষেত্রে যদি আসামিকে খালাস দেওয়া হয়, তাহলে ফরিয়াদি কি করতে হবে? ফরিয়াদিকে আপিল করতে হবে। তাহলে খালাসের আদেশ হওয়ার তারিখ থেকে ফরিয়াদিকে কত দিনের মধ্যে আপিল করতে হবে? লাল কালি দিয়ে দাগান, এমসিকিউ পরীক্ষায় আসবে। এমসিকিউ পরীক্ষায় আসবে খালাসের বিরুদ্ধে আপিল সম্পর্কিত বিধান কোথায় আছে? ফৌজদারি কার্যবিধির 417 ধারায় বলা আছে। খালাসের বিরুদ্ধে ফরিয়াদি সিআর মামলার ক্ষেত্রে, সিআর মামলা নাও থাকতে পারে, বলতে পারে যে খালাসের বিরুদ্ধে ফরিয়াদি কত দিনের মধ্যে আপিল করবে। তাহলে খালাসের বিরুদ্ধে ফরিয়াদি আপিল করবে কত দিনের মধ্যে? ফরিয়াদি আপিল করবে হচ্ছে 60 দিনের মধ্যে। খালাসের বিরুদ্ধে
পাবলিক প্রসিকিউটর কতদিনের মধ্যে আপিল করবে? খালাসের বিরুদ্ধে পাবলিক প্রসিকিউটর জিআর মামলার ক্ষেত্রে রাষ্ট্রপক্ষ আপিল করবে 6 মাসের মধ্যে। খালাসের বিরুদ্ধে আপিল কোন আদালতে হবে? খালাসের বিরুদ্ধে আপিল হবে সংশ্লিষ্ট আপিল আদালতে, অর্থাৎ ম্যাজিস্ট্রেট আদালতের দেয়া খালাসের বিরুদ্ধে আপিল হবে দায়ের আদালতে, আর দায়ের আদালতের দেয়া খালাসের বিরুদ্ধে আপিল হবে কোথায়? আপিল হবে হাইকোর্ট বিভাগে। এখন খালাসের বিরুদ্ধে আপিলের ক্ষেত্রে খালাসের বিরুদ্ধে যদি আপিল দেয়া হয়, আপিল করা হয়, তাহলে সেই ক্ষেত্রে খালাসের বিরুদ্ধে আপিলের ক্ষেত্রে পাবলিক প্রসিকিউটর ধরেন হচ্ছে ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে একজন আসামিকে খালাস দেওয়া হলো। তাহলে ম্যাজিস্ট্রেসি থেকে যদি আসামিকে খালাস দেওয়া হয়, তাহলে পাবলিক প্রসিকিউটর কোথায় আপিল করবে? আপিল করবে হচ্ছে দায়রা আদালতে। এখন দায়রা আদালতে যদি জিআর মামলার ক্ষেত্রে সেই খালাসের আদেশ বহাল রাখেন, তাহলে জিআর মামলার ক্ষেত্রে রাষ্ট্রপক্ষ পাবলিক প্রসিকিউটর কি করতে পারবেন? হাইকোর্ট বিভাগে দ্বিতীয় আপিল করতে পারবেন। তাহলে খালাসের বিরুদ্ধে কি আছে? জিআর মামলার ক্ষেত্রে, অর্থাৎ যে মামলাগুলো থানায় হয় সেই মামলার ক্ষেত্রে দ্বিতীয় আপিলের বিধান আছে। কিন্তু সিআর মামলার ক্ষেত্রে যিনি হলেন ফরিয়াদি, ওনাকে কি করতে হবে? ৬০ দিনের মধ্যে সংশ্লিষ্ট আপিল আদালতে আপিল করতে হবে। এখন ফরিয়াদির ক্ষেত্রে অর্থাৎ সিআর মামলার ক্ষেত্রে কি নাই? দ্বিতীয় আপিলের কোনো বিধান নাই। অর্থাৎ জিআর এ দ্বিতীয় আপিল চলে, সিআর এ দ্বিতীয় আপিল চলে না। এখান থেকে ৪১৭ থেকে আপনাদের এমসিকিউ পরীক্ষায় যে কোশ্চেন গুলো আসতে পারে, প্রথমেই কোশ্চেন আসতে পারে যে খালাসের বিরুদ্ধে আপিল সম্পর্কিত বিধান ফৌজদারি কার্যবিধির কত ধারায় আছে? ৪১৭ ধারায় আছে। খালাসের বিরুদ্ধে আপিল কোথায় করতে হবে? উত্তর কি হবে? সংশ্লিষ্ট আপিল আদালতে। ম্যাজিস্ট্রেট খালাস দিলে আপিল হবে জজ কোর্টে, দায়রা আদালতে। দায়রা আদালত খালাস দিলে আপিল হবে কোথায়? আপিল হবে হচ্ছে হাইকোর্ট বিভাগে। এই খালাসের বিরুদ্ধে পাবলিক প্রসিকিউটর কতদিনের মধ্যে আপিল করবেন? ৬ মাস। খালাসের বিরুদ্ধে ফরিয়াদি কতদিনের মধ্যে আপিল করবেন? সিআর মামলার ক্ষেত্রে ফরিয়াদি আপিল করবেন হচ্ছে ৬০ দিনের মধ্যে। পাবলিক প্রসিকিউটরের কি আছে? পাবলিক প্রসিকিউটরের দ্বিতীয় আপিল আছে। কিন্তু ফরিয়াদির কি নেই? ফরিয়াদির দ্বিতীয় আপিল নেই। অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল, অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল সম্পর্কিত বিধান কোথায় আছে? ফৌজদারি কার্যবিধির ৪১৭ ক ধারায় আছে। অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপনার জিআর মামলার ক্ষেত্রে কে আপিল করবে? অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধে জিআর মামলার ক্ষেত্রে আপিল করবে হচ্ছে রাষ্ট্রপক্ষ। আর অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধে সিআর মামলার ক্ষেত্রে কে আপিল করবে? অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধে সিআর মামলার ক্ষেত্রে আপিল করবে হচ্ছে ফরিয়াদি। তাহলে সিআর মামলার ক্ষেত্রে ফরিয়াদিকে কত দিনের মধ্যে আপিল করতে হবে? সিআর মামলার ক্ষেত্রে ফরিয়াদিকে ৬০ দিনের মধ্যে কি করতে হবে? ৬০ দিনের মধ্যে আপিল করতে হবে। তাহলে এমসিকিউ পরীক্ষায় যদি কোশ্চেন আসে যে অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল কোথায় আছে? ৪১৭ ক ধারায় আছে। অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধে সিআর মামলার ক্ষেত্রে ফরিয়াদি কত দিনের মধ্যে আপিল করবে? হ্যাঁ, ফরিয়াদি আপিল করবে হচ্ছে ৬০ দিনের মধ্যে। আর রাষ্ট্রপক্ষ কত দিনের মধ্যে আপিল করবে? রাষ্ট্রপক্ষ করবে হচ্ছে আপনার ৬০ দিনের মধ্যেই, অর্থাৎ হ্যাঁ ২ মাসের মধ্যে। সেটা কোথায় বলা আছে? সেটা বলা আছে হচ্ছে তামাদি আইনের ১৫৫ অনুচ্ছেদে বলা আছে। তাহলে এখানে কিন্তু ২ টা টুইস্ট আছে। যে ফরিয়াদি আপিল করবে ৬০ দিনের মধ্যে, হ্যাঁ? সিআর মামলার ক্ষেত্রে। আর আপনার হচ্ছে রাষ্ট্রপক্ষ আপিল করবে ৬০ দিনের মধ্যে, হ্যাঁ? আপনার হচ্ছে জিআর মামলার ক্ষেত্রে। তবে হ্যাঁ, আপনার সিআর মামলার ক্ষেত্রে ৬০ দিনের মধ্যে আপিল করবে কোথায়? সংশ্লিষ্ট আপিল আদালতে। আর জিআর মামলার ক্ষেত্রে অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ সর্বদাই আপিল করতে হবে কোথায়? সর্বদাই আপিল করতে হবে হচ্ছে হাইকোর্ট বিভাগে। তাহলে যিনি হলেন সিআর মামলা করেছেন তিনি হলেন ফরিয়াদি, তিনি অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করবেন কোথায়? সংশ্লিষ্ট আপিল আদালতে। আর রাষ্ট্রপক্ষ অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করবেন কোথায়? রাষ্ট্রপক্ষ অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করবেন হচ্ছে হাইকোর্ট বিভাগে। ৪১৭ ক থেকে এমসিকিউ পরীক্ষায় ২ টা কোশ্চেন আসতে পারে। প্রথমত যেই কোশ্চেনটা আসবে যে আপনার হচ্ছে ফরিয়াদি অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধে কত দিনের মধ্যে আপিল করতে হবে? উত্তর হবে ৬০ দিন। অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল কোথায় হবে? অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধে জিআর মামলার ক্ষেত্রে আপিল সরাসরি হবে হাইকোর্টে। আর সিআর মামলার ক্ষেত্রে আপনার আপিল হবে কোথায়? আপিল হবে সংশ্লিষ্ট আপিল আদালতে। আজকে এই পর্যন্তই থাক আপনাদের। আগামীকালকে আমরা হচ্ছে ৪২১ থেকে শুরু করব। আপিল সরাসরি খারিজ। আপনাদের যাদের কোশ্চেন আছে আপনারা হচ্ছে হ্যান্ড রেইজ করতে পারেন। হ্যান্ড রেইজ করে আপনারা